ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আপনি কি কখনো রাতে একা গ্রামে হেঁটেছেন, যেখানে প্রতিটি ছায়া যেন জীবন্ত, প্রতিটি বাতাসে লুকানো আছে অদ্ভুত আওয়াজ? আজ রাতে আমরা একসাথে সেই গ্রামে যাব, সেই রাতে যেখানে অন্ধকার কেবল অন্ধকার নয়, বরং এটি আপনার ভয়কে পরীক্ষা করবে। তাহলে চলুন শুনে আসি কি ঘটেছিল সেই কালো রাতে। শোনো, আমি রণজিৎ। আজ যে গল্পটা বলবো সেটা আসলে গল্প না, সত্যি, একদম সত্যি ঘটনা। আমার গ্রামে একটা জায়গা আছে, কালো দিঘি। নাম শুনলেই গা কাটা দেয়। ছোটবেলা থেকেই শুনতাম ওই দিঘির পাড়ে রাতে কেউ যায় না। কুকুর ঘেউ ঘেউ করে না, পাখি ডাক দেয় না, শুধু শোনা যায় পানির শব্দ, যেন কেউ ধীরে ধীরে নামছে জলে। আমার ঠাকুরদা একবার বলেছিল, ওই দিঘির নিচে মানুষ না, আত্মারা থাকে। রাত নামলে ওরা কারো না কারো নাম ধরে ডাকে। আমি তখন হাসতাম, কিন্তু সেদিন রাতে আমি বুঝেছিলাম ঠাকুরদা মিথ্যে বলেননি। দিনটা ছিল অমাবস্যা, আকাশে চাঁদ নেই, হাওয়া থমথমে। গ্রামের বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি জানলার পাশে বসেছিলাম। হঠাৎ শুনলাম কেউ যেন দূর থেকে আমার নাম ধরে ডাকছে, রণজিৎ, রণজিৎ। কণ্ঠটা খুব চেনা, আবার অচেনা। আমি বাইরে তাকালাম, কেউ নেই। বাতাস বইছে না, গাছ নড়ছে না। শুধু শুনলাম আবার সেই ডাক, এবার একটু কাছে থেকে, রণজিৎ, দিঘির কাছে আয়। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, পায়ের নিচে শুকনো পাতার শব্দ, চারপাশে নিস্তব্ধতা। গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। চাঁদ নেই, আলো নেই, শুধু কালো জল, আর সেই জল থেকে ধীরে ধীরে উঠছে সাদা কুয়াশা। আমি দেখলাম পানির মাঝে একটা ছায়া, ঠিক আমার মতো দেখতে, আমাকেই ডাকছে, রণজিৎ, এখানে আয়। আমি দৌড় দিলাম ঘরের দিকে, কিন্তু যখন ঘরে ঢুকলাম, দরজার ওপারে দাঁড়িয়েছিলাম আমি নিজেই। সেই রাত থেকেই গ্রামে সবাই বলতে শুরু করল, রণজিতের ঘরেও থাকে না, কেউ জানে না ওটা কে। ওই রাতটার পর থেকে আমি ঘুমাতে পারতাম না। চোখ বন্ধ করলেই দেখতাম দিঘির জলে আমার প্রতিবিম্বটা আবার মাথা তুলে তাকাচ্ছে আমার দিকেই। যখনই আয়নার সামনে দাঁড়াতাম, মনে হতো আমি একা নই, কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে। গ্রামের সবাই জানত আমি কালো দিঘির ডাক শুনেছিলাম। মানুষ আমাকে এড়িয়ে চলতে শুরু করল। চায়ের দোকানে গেলেই চুপচাপ হয়ে যেত সবাই। একটা বাচ্চা ছেলেও আমার দিকে তাকিয়ে হঠাৎ বলল, চাচা, ওরা তোমায় আবার ডাকবে। ওর চোখের ভেতর যে ভয়টা দেখেছিলাম সেটা আমি ভুলতে পারিনি। পরদিন সকালে ঠাকুমা বলল, রণজিৎ, ওখানে যাস না বাবা, ওখানে যে যায় সে ফেরে না। আমি কিছু বলিনি, কিন্তু ভেতরে ভেতরে একটা কৌতূহল হচ্ছিল, কেন যাবে না? কি আছে ওখানে যা মানুষকে টেনে নেয়? সেদিন বিকেলে আমি গেলাম বড় নন্দু কাকার কাছে। ওই গ্রামে ওই একমাত্র লোক যে একসময় কালো দিঘির পাড়ে থাকত। নন্দু কাকা, ওই দিঘি নিয়ে এত ভয় কেন? তুই জানিস না রণজিৎ, 50 বছর আগে ওই দিঘির পাড়ে একটা দুর্ঘটনা হয়েছিল। পুজোর রাতে 5টা মেয়ে হঠাৎ জলে পড়ে যায়, কারো দেহ পাওয়া যায়নি। তারপর থেকেই অমাবস্যা রাতে ওরা ফিরে আসে। তার গলার আওয়াজ ধীরে ধীরে কাঁপছিল। আমার বুকের ভেতর ঠান্ডা একটা বাতাস বইতে লাগল। রাত নামতেই হাওয়া ঠান্ডা হয়ে গেল। বাড়ির সব বাতি নিভে গেল একে একে। ঠাকুমা ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছিল না।
ঘড়িতে তখন রাত 1টা। বাইরে থেকে আসছিল এক অদ্ভুত গন্ধ। ভেজা মাটির গন্ধ নয়, যেন পচা ফুলের গন্ধ। আমি জানালার পর্দা সরিয়ে তাকালাম। চাঁদহীন আকাশে ঝুলে আছে কালো মেঘ। দূরে দিঘির দিক থেকে উঠছে সাদা ধোঁয়া। হঠাৎ আমি শুনলাম কারো হাঁটার শব্দ। ধীরে ধীরে ঠিক আমার জানালার নিচে এসে থেমে গেল। টপ টপ টপ। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। তারপর শুনলাম কেউ আমার নাম ধরছে, রণজিৎ, দরজা খোল। এটা তো দীপা, আমার ছোটবেলার বন্ধুবী, যে 3 বছর আগে দিঘিতে ডুবে মারা গেছিল। আমি কাঁপতে কাঁপতে দরজার কাছে গেলাম। বাইরে সত্যি দাঁড়িয়ে আছে দীপা, চোখ দুটো ফ্যাকাশে, ঠোঁটের কোণে জল টপটপ করছে। দীপা, তুই তুই বেঁচে আছিস? সে কিছু বলল না, শুধু হাত তুলে ইশারা করল, চল রণজিৎ, ওরা ডাকছে। আমি থমকে গেলাম। তার পেছনে দাঁড়িয়ে আছে আরও কয়েকটা ছায়া, সবাই মেয়ে মানুষের মতো, কিন্তু মুখ দেখা যায় না। আমি এক পা পেছালাম। ঠিক তখনই বাতাসের ঝাপটা এসে জানালা বন্ধ করে দিল। বাতি নিভে গেল, ঘর অন্ধকার। শুধু বাইরে থেকে শোনা গেল, চল কালো দিঘিতে। আমি চিৎকার করে উঠলাম, কে আছিস ওখানে, কে তুই? কিন্তু উত্তর এলো অন্য দিক থেকে, আমার বিছানার নিচ থেকে, আমি তো তোর ভেতরেই আছি রণজিৎ। আমি তড়িঘড়ি করে ঘরের দরজা খুলে বাইরে দৌড় দিলাম। চাঁদ ওঠেনি, শুধু কুয়াশা। দিঘির দিক থেকে আসছে দীপার গলার শব্দ, তুই তো বলেছিলিস ফিরবি রণজিৎ। আমি দৌড়াচ্ছিলাম, কিন্তু বুঝলাম যেদিকে যাচ্ছি প্রতিবার ঘুরে দাঁড়াচ্ছি একই জায়গায়, একই দিঘির ধারে। পানির ঢেউয়ের ভেতর দেখা গেল আমার মুখটা, কিন্তু সেটা হাসছে, আর সেই হাসির ভেতর থেকে শোনা গেল, তোর ছায়াটা রেখে যা। ভোরবেলা গ্রামের লোক আমাকে খুঁজে পায় দিঘির পাড়ে অচেতন অবস্থায়। আমার চোখ খোলা ছিল, কিন্তু আমি কারো দিকে তাকাচ্ছিলাম না। লোকজন বলে আমার ছায়া নাকি মাটিতে দেখা যাচ্ছিল না, আর আমি শুধু বলেছিলাম, ওরা ফিরে আসবে কালো রাতে। কিছু আওয়াজ কখনো মাটির নিচ থেকে আসে না, আসে জলের ভেতর থেকে। সেই রাতের পর থেকে পুরো গ্রামটা যেন বদলে গেল। মানুষ রাতে ঘর থেকে বেরোতো না, আর কালো দিঘির দিকের পথটা একদম ফাঁকা হয়ে গেল। কিন্তু আমার ভেতরে কৌতূহলটা আরও বাড়ছিল। যত ভয়ই লাগুক, আমি জানতে চাইছিলাম, কে আমাকে ডাকে, কেন আমার নামেই ওরা ডাকে। পরদিন বিকেলে আমি গেলাম আমার 2 বন্ধু বাপ্পা আর সাজিদের কাছে। তারা গ্রামের বাইরের হাটে কাজ করে। আমি বললাম, চল আজ রাতে আমরা দিঘির পাশে যাব, দেখি সত্যি কিছু আছে কিনা। বাপ্পা হাসল, তুই পাগল নাকি রে, ওখানে গেলে কেউ ফিরে আসে না। সাজিদ একটু চুপ থেকে বলল, তবে একবার গিয়ে দেখা যেতেই পারে। ভয়কে না দেখলে বোঝা যায় না সেটা কত বড়। আমরা ঠিক করলাম রাত 12টায় যাব। রাত নামল, আকাশে হালকা মেঘ, বাতাসে অদ্ভুত একটা ঠান্ডা গন্ধ। আমরা 3 জন টর্চ লাইট হাতে গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে চললাম। দূরে কালো দিঘির দিক থেকে একটা হালকা কুয়াশা উঠে আসছে। কান পাতলে শোনা যায়, টপ টপ টপ। জলের উপর কিছু যেন হাঁটছে ধীরে ধীরে। সাজিদ বলল, ওটা কিসের শব্দ রে? টর্চ লাইট ফেলল বাপ্পা জলের দিকে, কিন্তু আলো একেবারে গিলে ফেলল সেই জল। কিছুই দেখা গেল না। হঠাৎ বাতাস একবারে থেমে গেল, গাছের পাতা নড়ছে না। দিঘির পাশে এক জায়গা থেকে হালকা আলো দেখা গেল, একটা পুরনো মাটির প্রদীপ জ্বলছে। আমরা ধীরে ধীরে এগোলাম, দেখি প্রদীপটা একটা বুড়ির হাতে।
চেহারাটা কুঁচকানো, চোখ লালচে। তোমরা এখানে কেন এসেছ? আমরা শুধু দেখতে এসেছি দিঘিতে আসলে কিছু আছে কিনা। বুড়ি হাসল। ওরা তো তোমাদেরই অপেক্ষায় আছে। আজ অমাবস্যা, রাতটা একদম কালো। বাপ্পা হেসে বলল, দিদা, আমরা ভয় পাই না। ঠিক তখনই দিঘির জলের ভেতর থেকে একটা শব্দ হলো, টপ টপ টপ, যেন কেউ পা টেনে হাঁটছে জলের নিচে। টর্চের আলো ফেলতেই দেখলাম জলের ওপর ছোট ছোট বুদবুদ উঠছে, আর সেই বুদবুদের ফাঁকে দেখা গেল একটা হাত, একটা সাদা কুঁচকে যাওয়া হাত ধীরে ধীরে উপরে উঠছে। সাজিদ চিৎকার করে উঠল, চলো পালাই। আমরা দৌড় দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই দিঘির জল থেকে ভেসে উঠল এক মেয়ের মুখ। চোখ দুটো একদম ফাঁকা, ঠোঁট নীলচে। সে হাসছে, আর সেই হাসির সঙ্গে জলের ওপর বাজছে টপ 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 পায়ের শব্দ। কিন্তু সেখানে তো কেউ হাঁটছে না, শুধু পায়ের ছাপ তৈরি হচ্ছে কাদায়, ধীরে ধীরে আমাদের দিকে আসছে। বাপ্পা পিছনে তাকালো, রঞ্জিত, ওটা আমাদের পিছু নিচ্ছে। আমি দেখি আমাদের টর্চ নিভে গেছে, অন্ধকারে শুধু দেখা যাচ্ছে পায়ের ছাপগুলো আমাদের দিকে এগোচ্ছে। বাতাস ভারী হয়ে উঠেছে। আমি চিৎকার করলাম, কে আছিস ওখানে, থাম। তখন শুনলাম একটা কণ্ঠ ঠিক আমার কানের পাশে, তুই তো নিজেই এসেছিস। আমরা দৌড় দিতে লাগলাম, কিন্তু যেদিকেই যাই দিঘিটা ঠিক সামনে চলে আসে, যেন চারপাশ ঘুরে ঘুরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। বাপ্পা তখন কাঁদছে, ওরা আমাদের ঘিরে ফেলেছে রে। সাজিদের পা কাঁদায় আটকে গেল। ওকে টানার চেষ্টা করতেই দেখি ওর পা নিচে নামছে, নিচে নিচে, আর জল বুদবুদ করে উঠছে। বাপ্পা চিৎকার করল, ওরে টান রে। আমি হাত বাড়ালাম, কিন্তু ওর হাতটা ছিল বরফ ঠান্ডা। একটা মুহূর্তের জন্য টেনে তুললাম, আর দেখি ওর পা নেই, শুধু নিচের কাদা থেকে ধীরে ধীরে ভেসে উঠছে রক্ত মেশানো জল। দূরে সেই বুড়িটা আবার হাসছে, বলেছিলাম তো ওরা অপেক্ষায় আছে। আমি আর বাপ্পা প্রাণপণে দৌড়ালাম। পেছনে তাকাতে সাহস পাইনি, কিন্তু মনে হচ্ছিল কেউ হাঁটছে আমাদের পিছনে। টপ টপ টপ। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে দিলাম। বাপ্পা নিঃশ্বাস নিতে পারছিল না, তার মুখে কাঁদা, চোখ লালচে। সে কাঁপতে কাঁপতে বলল, রঞ্জিত, ওরা বলেছে তুই পরের জন। সেদিন ভোরে গ্রামের লোকজন বাপ্পাকে খুঁজে পায়নি। তার ঘরের সামনে কাদায় শুধু পায়ের ছাপ ছিল, একটা নয়, অনেকগুলো, যেন অনেকে মিলে টেনে নিয়ে গেছে তাকে। আর দিঘির ধারে দেখা গেল নতুন পায়ের ছাপের লাইন, যেগুলো থেমে গেছে ঠিক জলের নিচে। আমি তখন জানতাম না এবার আমার পালা আসছে। ভয়টা যত গভীর হয় তত নীরব হয় রাত। বাপ্পা হারানোর পর পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেছে। কেউ কথা বলে না, কেউ রাতে বাহিরে বেরোয় না। দিঘির চারপাশে এখন শুধু নীরবতা আর ভয়। আমি বুঝে গেছি ওটা আর শুধু দিঘি না, ওটা একটা দরজা যেটা খোলে অন্ধকারের দিকে।
বাপ্পা হারিয়ে যাবার পর আমি একটা জিনিস পেলাম। ওর পকেটে ছিল একটা পুরনো কাগজ। ভেজা কাগজটা শুকিয়ে নিয়ে দেখি তাতে লেখা, পুরনো পুজো ঘরের নিচে সত্য লুকানো আছে। পুরনো পুজো ঘর, এই নামটা আমি আগে শুনেছিলাম ঠাকুরদার মুখে। গ্রামের পুরনো দিঘির পাশে একসময় দুর্গা পুজো হতো, কিন্তু এক অমাবস্যা রাতে দুর্গার মূর্তি হঠাৎ ভেঙে পড়ে। তারপর দিন থেকেই পুজো বন্ধ। ঠাকুরদা বলেছিল ওই ঘরের নিচে এক সময় কাউকে বলি দেওয়া হয়েছিল, মানুষ বলি। সেই রাতে আমি একাই বেরিয়ে পড়লাম, হাতে একটা লণ্ঠন আর বুক ভরা আতঙ্ক। পথে বাতাস থমকে আছে, দূরে ঝিঝি পোকাও চুপ। দিঘির পাড়ে পৌঁছে দেখি একটা কুয়াশার পর্দা যেন পুরো জায়গাটা ঢেকে রেখেছে। পুজো ঘরটা অর্ধ ভাঙা, ছাদের টালি ভেঙে গেছে, ভেতর থেকে এক ধরনের ধূপের গন্ধ আসছে, যেন অনেক বছর আগে কেউ এখানে পুজো দিয়েছে। আমি ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। দেওয়ালে পুরনো পানের দাগ, কোনায় একটা ভাঙা ঘণ্টা পড়ে আছে, আর মাটির ওপর ছড়িয়ে আছে শুকনো লালচে দাগ। লণ্ঠনের আলো ফেলতেই দেখি ঘরের একপাশে একটা ছোট্ট গর্ত। গর্তটা দেখে মনে হয় কেউ ইচ্ছে করে খুঁড়ে রেখেছে। আমি গর্তে আলো ফেললাম। ভেতরে একটা বাক্স। বাক্সটা তুলতে গিয়েই আমার শরীর কেঁপে উঠল। বাক্সের চারপাশে বাঁধানো আছে ছোট ছোট মানব হাড়। আমি শিউরে উঠলাম, তবু সাহস করে বাক্স খুললাম। ভেতরে ছিল একটা মূর্তি, অর্ধ ভাঙা, কিন্তু চোখ দুটো একদম অক্ষত। মূর্তিটা যেন তাকিয়ে আছে আমার দিকেই, আর পাশে একটা পুঁথি, তাতে লেখা, রক্ত ছাড়া দেবী সন্তুষ্ট হয় না, যে একে দেখবে তার রক্তই হবে পরবর্তী উৎসর্গ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি মূর্তিটা নামাতে যাব, ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো, টিং টিং টিং। ঘণ্টাটা নিজে নিজে বাজছে। আমি পিছন ফিরলাম, কেউ নেই, কিন্তু হাওয়ায় ধূপের গন্ধটা আরো ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল কেউ আমার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। হুম হুম। আমি ধীরে ধীরে ফিরে তাকালাম। দেখি এক বুড়ি দাঁড়িয়ে আছে, চোখ দুটো লালচে, মুখে ভয়ঙ্কর হাসি। তুই খুঁজে পেয়েছিস ওদের ঘর। আমি পেছনে সরে আসতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। বুড়িটা এগিয়ে এলো, ওর গলার স্বর কাঁপছে, কিন্তু স্পষ্ট, যা লুকিয়ে আছে তা জাগিয়ে তুলেছিস, এখন ওরা তোর রক্ত চাইবে। আমি চিৎকার করলাম, তুই কে? সে হাসল, আর হাসির সঙ্গে সারা ঘরে ধূপের ধোঁয়া ছড়িয়ে গেল। ধোঁয়ার ভেতর থেকে ভেসে উঠল 5টা ছায়া, 5টা মেয়ের ছায়া, যাদের মুখ নেই, শুধু চোখ, ফাঁকা, সাদা। ওরা ধীরে ধীরে ঘিরে ফেলছে আমাকে। আমি পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেকে গেলাম। হঠাৎ গর্তের ভেতর থেকে বাতাসের ঝাপটা এলো, লণ্ঠন নিভে গেল। পুরো ঘর অন্ধকার, শুধু শোনা যাচ্ছে টপ 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 পায়ের শব্দ, যেন কেউ আমার চারপাশে ঘুরছে। তারপর একসাথে সবাই বলল, রক্ত রক্ত রক্ত। আমি হঠাৎ কিছু একটা ঠেলে বাইরে বেরোলাম। দৌড়ে দিঘির ধারে গিয়ে দেখি চাঁদের আলো নেই, কিন্তু দিঘির জল লালচে হয়ে উঠেছে। দূরে দাঁড়িয়ে সেই বুড়ি চিৎকার করছে, তুই জাগিয়ে তুলেছিস ওদের, এখন ওরা ঘুমাবে না, কালো রাত আসছে। আমি আর কিছু মনে রাখতে পারিনি। চেতনা হারিয়ে পড়েছিলাম কাদার মধ্যে। ভোরবেলা জেগে দেখি আমার হাতে লেগে আছে শুকনো রক্ত, কিন্তু কাটা নেই, আঘাত নেই। আর পুরনো পুজো ঘরের দরজায় লেখা, রক্তে লেখা একটা লাইন, কালো রাত আসছে, প্রস্তুত হও। মানুষের চোখে যত আলোই থাকুক, অন্ধকার একবার ঢুকে গেলে সেটাই থেকে যায় চিরকাল। সেই রাতের পর থেকে আমি ঘুমাতে পারিনি। যখনই চোখ বন্ধ করি, দেখি দিঘির ধারে দাঁড়িয়ে আছি আমি, আর আমার দিকেই তাকিয়ে আছে 5টা সাদা চোখ। ওরা কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে, অচল, নিঃশব্দ। গ্রামের মানুষ এখন আমাকে দেখে ভয় পায়, বলে
আমার চোখে নাকি রাত নামছে। কেউ কেউ বলে আমি আর মানুষ নেই, কিন্তু আমি জানি আমি তখনও রঞ্জিত। শুধু আমার ভেতরে কেউ এসে গেছে। সেদিন বিকেলে ঠাকুমা বলল, বাবা, কাল রাতে তোদের ঘরের পাশে কেউ হাঁটছিল। আমি জানলা দিয়ে দেখেছি, ওর পা মাটিতে লাগছিল না। আমি কিছু বলিনি, কিন্তু ঠাকুমার গলার ভেতর ভয়টা স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ও রাতে আমি জানলার পাশে বসে থাকলাম। হাওয়া থেমে গেছে, চাঁদ হালকা মেঘে ঢাকা, কিন্তু দিঘির দিক থেকে আসছে আলো, লালচে, থরথরানো। ঠিক তখনই আমি দেখলাম দিঘির ধারে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। চুল ভেজা, শরীরে সাদা কাপড়, কিন্তু মুখ দেখা যায় না। সে হাত তুলল, ধীরে ধীরে ইশারা করল, আয়। আমি উঠে দাঁড়ালাম, নিজেকে আটকাতে চাইলাম, পারলাম না। পা নিজের মতো করে চলতে লাগলো। দিঘির পাড়ে পৌঁছে দেখি চাঁদের আলো সরাসরি পড়ছে পানির ওপর, আর পানিতে দেখা যাচ্ছে আমার প্রতিবিম্ব, কিন্তু সেটা হাসছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রতিবিম্বটা মাথা কাঁধ করে বলল, তুই আমাকে ডাকিস না আমি তোকে? আমি পেছনে সরে এলাম। প্রতিবিম্ব পেছনে গেল না, বরং আরো কাছে এলো। তার চোখ দুটো এখন একদম সাদা, ঠিক সেই মেয়েগুলোর মতো। আমি চিৎকার করে উঠলাম, তুই কে? প্রতিবিম্ব হাসল, তুই নাকি আমি? কিন্তু যেদিন দিঘিতে নামবি, তুই হয়ে যাব আমি। একটা ঢেউ এলো, জল আমার মুখে এসে পড়ল। ঠান্ডা নয়, বরং কাঁপিয়ে দেওয়া গরম, যেন রক্ত। আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে পায়ের শব্দ, টপ টপ টপ। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, কিন্তু ঠিক তখনই জানলার কাঁচে কিছু পড়ল, টপ টপ করে লালচে ভোঁটা। আমি জানলার কাছে গেলাম, আর দেখলাম আমার প্রতিবিম্ব জানলার ও পাশে দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল, ঠোঁটে হাসি। তুই পালাতে পারবি না রঞ্জিত, আর চাঁদের নিচে ওরা জেগে আছে। হঠাৎ ঘরটা কাঁপতে শুরু করলো, বাতি নিভে গেল, ঘড়ির কাঁটা থেমে গেল ঠিক 12:01। আমি বুঝতে পারলাম কেউ ঘরে ঢুকেছে। বাতাস ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশে ভেসে বেড়াচ্ছে ফিস ফিস, রক্ত, চোখ। আলো নিভিয়ে দে। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার সামনে হাজির হলো একটা ছায়া। সে ফিসফিস করে বলল, তুই ওদের দেখতে পাচ্ছিস কারণ তোর চোখে ওরা ঢুকে গেছে। আমি আয়নার সামনে দৌড়ে গেলাম, নিজেকে দেখতে চাইলাম, কিন্তু আয়নায় আমি নেই। শুধু ভেসে আছে 2 জোড়া চোখ, সাদা, ফাঁকা, নিঃশব্দ। আর দূরে জানলার ওপাশে দিঘির জল ফেনায় উঠছে, যেন কেউ ভেতর থেকে উঠতে চাইছে। ভোরের আলোয় ঠাকুমা আমাকে খুঁজে পায় ঘরের মেঝেতে পড়ে থাকতে। আমার চোখ খোলা, কিন্তু ঠাকুমা বলল, ওর চোখে চাঁদের আলো নেই, শুধু কালো ছায়া। সেদিন থেকে আমি আয়নার সামনে দাঁড়াই না, কারণ আমি জানি আমার চোখ এখন আমার নয়। কিছু দরজা খুললে আলো আসে, কিন্তু কিছু দরজা খুললেই অন্ধকার ঢুকে পড়ে চিরদিনের জন্য। ভোরের পর থেকে আমার চারপাশে সবকিছু অচেনা লাগছে। ঠাকুমা এখনো কথা বলে না, শুধু তাকিয়ে থাকে আমার চোখে। তার চোখে ভয়, কিন্তু আমার মধ্যে ভয় নেই, বরং কেমন একটা টান, যেন কেউ আমাকে ডেকে নিচ্ছে দিঘির দিক থাকে।
আজ সকালেই ঠাকুমা বলল, ওদের আবার ফিরতে দিস না রণজিৎ, ওরা একবার এলে যায় না। আমি কিছু বললাম না, কারণ আমি জানি ওরা এখন শুধু ফিরছে না, ওরা এখন আমাকে নিয়ন্ত্রণ করছে। বিকেলে আমি পুরনো পুজো ঘরের দিকে গেলাম। বছরের পর বছর বন্ধ সেই ঘরটা এখন ধুলোয় ঢেকে গেছে। দরজার ওপর মাকড়সার জাল, আর বাতাসে এক ধরনের গন্ধ, পুরনো আগরবাতির মতো, কিন্তু পচা মাটির মিশ্রণে। ঘরে ঢুকতেই হঠাৎ মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, রণজিৎ। আমি চারদিকে তাকালাম, কেউ নেই, কিন্তু মাটির নিচ থেকে একটা শব্দ আসছে, ঠক ঠক ঠক, যেন ভেতর থেকে কেউ ঠুকছে। আমি হাঁটু গেড়ে বসলাম, হাত রাখলাম মাটির ওপর। মাটি কাঁপছে। তারপর দেখা গেল এক ফালি ফাটল, আর সেই ফাটল থেকে বের হচ্ছে লালচে আলো। আমি পেছনে সরে এলাম। ঠিক তখনই দেওয়ালের কোণ থেকে একটা আওয়াজ, ওটা খুলে দে, তুই তো ওদের চোখ পেয়েছুস। আমি স্থির হয়ে গেলাম। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। বাতি নিভে গেল। আমি টর্চটা জ্বালালাম। আলো ঘুরিয়ে দেখি দেওয়ালের নিচে কিছু লেখা আছে, পুরনো অক্ষরে খোদাই করা, এই দরজা খুললে আলো মরবে। আমার বুক ধকধক করছে, কিন্তু ভেতরের কণ্ঠ বলছে, খুলে দে, তুই নির্বাচিত। আমি পাথরের ফ্লোরে ঠেলা দিলাম। একটা ভারী শব্দ হলো। তারপর ধীরে ধীরে উঠে এলো একটা কাঠের ফাঁক, অচেনা দরজা। দরজার ওপারে অন্ধকার, কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু হালকা শ্বাস নেওয়ার শব্দ, যেন কেউ অপেক্ষা করছে। আমি টর্চটা দরজার ভেতরে ধরলাম। কিছু দেখা গেল না, কিন্তু হঠাৎ একটা হাত টর্চটা টেনে নিল। আলো নিভে গেল। আমার শরীর কাঁপছে, গলা শুকিয়ে গেছে। আমি পিছিয়ে আসতে যাচ্ছিলাম। ঠিক তখনই দরজার ভেতর থেকে একটা আওয়াজ, ভেতরে আয়। ওই আওয়াজটা আমার নিজের কণ্ঠস্বর। আমি দরজার সামনে দাঁড়ালাম। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে। একটা সাদা হাত ধীরে ধীরে আমার দিকে বাড়ছে। আমি সেটা ধরলাম। মুহূর্তের মধ্যেই আমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। চোখ খুলে দেখি আমি দিঘির নিচে দাঁড়িয়ে আছি। চারদিকে শুধু পানি, কিন্তু আমি ভিজিনি। আর পানির মধ্যে হাজারো মুখ, ওদের চোখ সাদা, মুখে হাসি। তুই দরজা খুলেছিস, এখন তুই ওদের একজন। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। আমার শরীর ভারী হয়ে যাচ্ছে, চোখ ঝাপসা। পানির মধ্যে নিজেকে দেখলাম। আমি আর রণজিৎ নই। আমার চোখ এখন সম্পূর্ণ সাদা। ভোরবেলা ঠাকুমা দরজা খুলে পুজো ঘরে ঢোকে। মাটিতে ফাটলটা এখন বন্ধ, কিন্তু দেওয়ালে লেখা আছে নতুন কিছু। দরজা আবার খুলবে পূর্ণিমার রাতে। আমি এখন অন্ধকারের ভিতর আছি, কিন্তু আমি জানি তুই শুনছিস। পূর্ণিমার রাতে দরজা খুললে তোর চোখেও আমি ঢুকব। চাঁদ যখন পূর্ণ হয় তখন অন্ধকারের কোনো সীমা থাকে না, কারণ চাঁদের আলোতেই ওরা দেখা দেয়। সেই রাতটা ছিল পূর্ণিমা। গ্রামের সবাই আগেভাগেই দরজা বন্ধ করে দিয়েছে। কেউ জানালা খোলে না, কেউ আলো জ্বালে না, কারণ সবাই জানে আজ আবার কালো রাত ফিরে আসবে। ঠাকুমা সারাদিন মন্ত্র জপ করছিলেন। আমার চোখে তখনও সেই সাদা আভা, কিন্তু আজ যেন চোখের ভেতর কিছু নড়ছে। কেউ আমার ভেতরে হাঁটছে ধীরে ধীরে। বাইরে বাতাসে কুয়াশা জমেছে। চাঁদের আলো দিঘির পানিতে পড়ছে, আর পানিটা ফেনায় উঠছে, যেন কেউ ভেতর থেকে উঠতে চাইছে। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ, ঠক ঠক ঠক। ঠাকুমা বললেন,
কেউ দরজা খুলবি না রণজিৎ। কিন্তু আমি শুনছি দরজার ওপাশে কারোর কণ্ঠ, আমি তো রণজিৎ, ভেতরে ঢুকতে দে। আমি স্থির হয়ে গেলাম। ভেতরে আমি, কিন্তু বাইরে আর একটা আমি ঠাকুমাকে চিৎকার করে বললাম, ওটা আমি না, দরজা খুলিস না। কিন্তু দরজার ওপাশ থেকে আমারই কণ্ঠ আবার শোনা গেল, ঠাকুমা, আমি তো ভেতরে আছি, না হলে ওর কথা শুনিস না। দুটো আমি, একটা বাস্তব, একটা অন্ধকারের, আর ঠাকুমা জানে না কোনটা সত্যি। বাতাস আরো ভারী হচ্ছে, চারদিক থেকে ফিসফিস, দরজা খুলে দে, পূর্ণিমার আলো ডাকে। ঠাকুমা মাটিতে বসে জপ শুরু করলেন, কিন্তু সেই সময় হঠাৎ বাতি নিভে গেল। চাঁদের আলো জানালা ভেদ করে ঘরে পড়ল, আর তখনই ঘরের দেওয়াল ফেটে গেল। দেওয়ালের ফাঁক থেকে বেরোল সেই আলো, লালচে দিঘির রঙের মতো। তারপর মাটির নিচ থেকে উঠতে লাগল হাত, 10টা, 20টা, শত শত হাত। ওরা ক্রমে মানুষের মতো আকার নিচ্ছে। ওদের চোখগুলো সম্পূর্ণ সাদা, আর মুখে একই কথা, রণজিৎ, দরজা খুলে দে। আমি চিৎকার করে বললাম, দরজা তো খোলা নেই। কিন্তু ঠিক তখনই ঘরের এক কোণে দেখা গেল সেই কাঠের ফাটলটা আবার, যেটা আগেরবার বন্ধ হয়ে গেছিল, এখন সেটা পুরো খুলে গেছে। ভেতর থেকে এক অদ্ভুত আওয়াজ, যেন হাজারো মানুষ একসঙ্গে নিঃশ্বাস নিচ্ছে। আমি দেখতে পেলাম ওদের মধ্যে একজন এগিয়ে আসছে, মুখ ঢেকে আছে চুলে, চোখ দুটো ফাঁকা, সাদা। সে ফিসফিস করে বলল, তুই দরজা খুলেছিস, এখন তুই বন্ধ করতে পারবি না। আমি পেছাতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। ওরা এখন ঘরের চারপাশ ঘিরে ফেলেছে। ঠাকুমা উঠে দাঁড়ালেন, হাতে পবিত্র আগুন। তিনি চিৎকার করে বললেন, ওরা আলো ভয় পায়। তিনি আলো ছুঁড়ে দিলেন দরজার ফাটলে। এক মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ল পুরো ঘরে। চিৎকারে ঘর ভরে গেল, আ আ! সব কিছু কেঁপে উঠল। চাঁদের আলো হঠাৎ নিভে গেল। ভোরে মানুষ দৌড়ে এলো পুজোর ঘরের দিকে। ঘরটা পুড়ে ছাই হয়ে গেছে, মাঝখানে একটা দগ্ধ দাগ, দরজার মতো আকার। কেউ রণজিৎকে পায়নি, না ঠাকুমাকে। কিন্তু রাতে গ্রাম জুড়ে কেউ কেউ শপথ করে বলেছে, দিঘির ধারে একটা ছায়া দেখা গেছে, যার চোখ সাদা আর গলায় কাপা গলায় ফিসফিস, দরজা খুলে দে। কালো রাত এখন শেষ নয়, ওরা ফিরে আসবে যখন আবার পূর্ণিমা উঠবে আকাশে। আগে আমাদের গ্রামটা খুব শান্ত ছিল। এখন শুধু চাঁদ ওঠে আর নদী লাল হয়ে যায়। পূর্ণিমার রাতের আগুনের পর কেউ জানে না রণজিৎ বেঁচে আছে কিনা। কেউ বলেছে ও দিঘির ভেতরে ঢুকে গেছে, কেউ বলেছে ওর ছায়া রাতের বেলায় মাঠে ঘোরে। গ্রামটা এখন অভিশপ্ত। মাটিতে আগাছা, দিঘির জল কালচে, আর মাঝরাতে একটা আওয়াজ আসে, টপ টপ টপ, যেন রক্ত ঝরছে কোথাও থেকে। ঠাকুমার মৃত্যুর পর গ্রামের মন্দিরে কেউ যায় না। মন্দিরের দরজাটা এখন নিজে নিজে খুলে যায়। পূজার ঘণ্টার বদলে শোনা যায় শুকনো কণ্ঠে নাম জপের মতো কিছু, কিন্তু শব্দটা উল্টো, তি জ ন। ওরা এখন উল্টো করে রণজিতের নাম ডাকছে। এক রাতে ভোলানাথ নামে এক রাখাল দিঘির ধারে গরু নিতে গিয়েছিল। ভোরে ওর গরুগুলো ফেরত আসে, কিন্তু ভোলানাথ আর ফেরে না। গ্রামবাসী পরদিন ভোরে দিঘির পাড়ে ওর লাঠি খুঁজে পায়, আর দিঘির জল তখন লাল।
একদম রক্তের মতো। মানুষ বলে ভোলানাথের শরীরের রক্ত এখন দিঘির ভেতর ঘুরে বেড়ায়। যে জল ছুবে তার চোখ সাদা হয়ে যাবে আর শরীর ঠান্ডা, নিঃশব্দ। সেই থেকে দিঘির নাম বদলে গেছে রক্তের নদী। আমি মানে রণজিৎ, আমি এখনো এখানে আছি। তোমরা ভেবেছিলে আমি মরে গেছি, কিন্তু আমি শুধু বদলে গেছি। যখন চাঁদের আলো পড়ে এই নদীর ওপর, আমি উঠে আসি। কারণ আলো এখন আমার নয়, রক্তই এখন আমার জীবন। গতকাল রাতেও একজন এসেছিল দিঘির ধারে, একটা বাচ্চা ছেলে। ওর হাতে মাটির প্রদীপ ছিল। ও আমাকে দেখেছিল, চোখ মেলেছিল আমার সঙ্গে। তারপর আমি ওর কানে বলেছিলাম, দরজা আবার খুলে দে। ও হাসল, আর পরদিন সকালে দেখা গেল ওর চোখ সম্পূর্ণ সাদা। এখন প্রতি রাতে নদীর পাশে রক্তের গন্ধ ভেসে আসে। মাটির নিচে ফিসফিস আর চাঁদের আলোতে মুখগুলো দেখা যায় যারা একদিন মানুষ ছিল। ওরা সবাই আমার মতো। দরজা খুলেছিল, এখন নদীর ভেতর বন্দী। আমি জানি আগামী পূর্ণিমায় সব শেষ হবে না, কারণ দরজা একবার খুললে তার বন্ধ হয় না। এখন ওটা শুধু বাড়ছে। গ্রামের প্রতিটি পুকুর, প্রতিটি কুয়া, প্রতিটি ছায়ায় ছড়িয়ে পড়ছে। রক্ত এখন জল হয়ে গেছে, আর অন্ধকার এখন আকাশ। যদি কোনোদিন তুমি দিঘির পাশে গিয়ে চাঁদের আলোয় নিজের প্রতিবিম্ব দেখো, আর সেটা যদি হাসে, তাহলে বুঝে নিও রণজিৎ ফিরে এসেছে। আমি মিহির। কয়েক সপ্তাহ হলো ফিরেছি এই গ্রামে। সবাই বলে এই জায়গা অভিশপ্ত, কিন্তু আমি বিশ্বাস করি না এইসব কুসংস্কার। মিহির ঢাকা থেকে এসেছে। ওর বাবার পুরনো জমি ছিল দিঘির পাশে। শুনেছিল জায়গাটা কেউ চাষ করে না, কারণ রাতে কিছু একটা ঘোরে। মিহির ভাবল ওসব বাজে কথা, কিন্তু ও জানতো না এই জমিতে এখনো রণজিতের শ্বাস লেগে আছে। প্রথম রাতে মিহির যখন তাঁবু ফেলল, আকাশে মেঘ জমেছিল। জোনাকির আলোয় দিঘির জলটা অদ্ভুত চকচক করছিল, কিন্তু জলটা সাদা নয়, কালচে লাল। মিহির মনে করল হয়তো মাটি মিশে গেছে জলে, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওর মনে হলো ওর নিজের ছায়াটা কিছুটা অন্যরকম দেখাচ্ছে। ছায়াটা লম্বা আর নড়ছে না। মিহির টর্চ জ্বালিয়ে দেখল ওর ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ও যখন নড়ছে, ছায়াটা নড়ছে না। এক মুহূর্তে বাতাস থেমে গেল। তারপর ছায়াটা ধীরে ধীরে নড়ল আর মুখ তুলল আকাশের দিকে। তখনই ও শুনল, মিহির, একটা ঠান্ডা কণ্ঠ। না, এটা বাতাস নয়, কেউ নাম ধরে ডেকেছে। মিহির কণ্ঠ, কে 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 আছে ওখানে? ওর টর্চটা ফেলে দিল। আলো নিভে গেল। চারপাশে শুধু বাতাসের শব্দ। তারপর আবার সেই কণ্ঠ, জল ছোঁ, জলেই সব আছে। মিহির হঠাৎ দৌড় দিল তাঁবুর দিকে, কিন্তু তাঁবু নেই, মাঠ খালি, শুধু দিঘিটা আর একটা ছায়া, যেটা এখন ওর পেছনে দাঁড়িয়ে। তুমি বিশ্বাস করনি, তাই দেখতে এলে? এই জায়গায় এখন কেউ থাকে না, শুধু ছায়া। মিহির কাঁপতে কাঁপতে ঘুরল। দেখল এক লোক দাঁড়িয়ে, মুখ আধা ছায়ায় ঢাকা, চোখ দুটো লাল কিন্তু গলায় মাটির মালা, হাসি মুখে কিন্তু ঠোঁটে রক্ত। লোকটা বলল, আমার নাম রণজিৎ। মিহির বলল, তুমি বেঁচে আছো? রণজিৎ? না, আমি বেঁচে নেই মিহির।
আমি কেবল সেই রাতের ছায়া। ওর শরীরটা কাঁপতে লাগল। রণজিৎ এগিয়ে এলো ধীরে ধীরে, প্রতিটা পা ফেলছে, আর পায়ের নিচে ভেজা মাটির শব্দ, চুপচুপ চুপচুপ চুপচুপ। তুমি আমার জায়গায় দাঁড়িয়েছ, এখন থেকে তুমি দেখবে মানুষ কেমন ধীরে ধীরে ছায়ায় মিশে যায়। রণজিৎ ওর দিকে হাত বাড়ালো, মিহির পেছাতে চাইল, কিন্তু নড়তে পারছে না। মাটির নিচ থেকে কিছু একটা টানছে, যেন অদৃশ্য হাত। মাটির নিচ থেকে বেরিয়ে এলো এক কালো হাত, তারপর আরেকটা, আরেকটা। সব হাত একসঙ্গে মিহিরের পা ধরে টানতে লাগলো দিঘির দিকে। ও চিৎকার করল, বাঁচাও! কিন্তু কেউ উত্তর দিল না, শুধু প্রতিধ্বনি, ছায়ার ডাক, ডাক, ডাক। ভোর হলে গ্রামের মানুষ দেখে দিঘির পাড়ে মাটিতে লেখা, আমি রণজিৎ নই। কিন্তু নিচে আরেকটা দাগ, যেন কেউ নখ দিয়ে লিখেছে, এখন তুই। কালো রাতের গল্প শেষ হয় না, শুধু শুরু হয় অন্যভাবে। সুমন এ গ্রামে এসেছে। তাকে সবাই ভয় দেখাতে চায়নি, কিন্তু সে জানে দিঘির পাশে লুকিয়ে আছে কিছু সত্য। গ্রাম নীরব, ফলে সুনিপুণ শব্দগুলো আর চুপচাপ বাতাসে মিশে আছে। সুমন রাতে দিঘির ধারে দাঁড়ালো। জল লালচে, চাঁদ পুরো আকাশে। মাটিতে দেখল ছোট ছোট পদচিহ্ন, একটার পরে একটা। মিহিরের? না, আরো বড় কিছু। কেউ বা কিছু এখানে হাঁটছে, কিন্তু নীরব। টপ টপ টপ, পদচিহ্ন দিঘির দিকে যাচ্ছে। হঠাৎ সুমন দেখল দিঘির জলে ভেসে উঠছে মানুষের মুখ। চোখ সাদা, মুখে হাসি, আর মুখগুলো ধীরে ধীরে এগোচ্ছে তার দিকে। একটা কণ্ঠ ফিসফিস করল, শেষ রাত, শেষ রাত, শেষ রাত। সুমন পিছন দিকে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই, সবাই শুধু জলেই ভেসে আছে। সুমন সাহস করে দিঘিতে হাত রাখল। জল কাঁপতে শুরু করল। হঠাৎ এক হাত উঠল, হালকা রক্ত লেগে আছে। হাতটা ধরল। চোখ খোলার সঙ্গে সঙ্গে মিহির সামনে দাঁড়িয়ে আছে, চোখ সাদা, মুখ ফাঁকা। তুই শেষ অংশ দেখছিস, এবার তুই। সুমন চিৎকার করল, কিন্তু জল তার গলা চেপে ধরল। মিহির ছায়ার মতো ধীরে 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 এগোচ্ছে, পেছনে পদচিহ্নগুলো মাটিতে থেকে যাচ্ছে। দিঘির মধ্যে সব কিছু অচল, শুধু সাদা চোখগুলো ভেসে আছে, চুপচাপ, কিন্তু তাকিয়ে আছে। চাঁদের আলো বন্ধ হয়ে যায়, জল অন্ধকার। শুধু দূরের বাতাসে শুনতে পাওয়া যায়, শেষ রাত, শেষ রাত, শেষ রাত। সুমনের চিৎকার আর মিহিরের ছায়া মিশে যায় অন্ধকারে।